আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। আমার চাপা ফুল গল্পের ৮ নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। আসার অনেক দিন হয় আমরা একসাথে খেতে বসি না। আজ যখন ঠিক সময় আসতে পেরেছো তাহলে আসো, আমাদের সাথে বসে একসাথে খেয়ে নিবে। কতদিন খেতে খেতে গল্প করা হয় না। আশারকে এই সময় বাড়িতে আসতে দেখে মিসেস রিমি কথাগুলো বলেন। আশার বলল, একসাথে খাওয়ার মুড আমার নেই। তাছাড়া এখানে শুধু পরিবারের লোক থাকলে একসাথে খাওয়ার কথা ভেবে দেখতাম, কিন্তু এখানে বাইরের লোকও আছে। ইউ নো হোয়াট, আমি যার তার সাথে বসে খেতে পছন্দ করি না আপাতত। আশার কথাগুলো বলেই গটগট করে উপরে নিজের রুমের দিকে গিয়ে হাঁটা ধরলো। পিছন থেকে শুনতে পাই মিসেস রিমির কথা, আশার বাইরের লোক কোথায় দেখলে তুমি এখানে? এখানে আমরা সবাই তোমার আপনজন। আশার কোনো উত্তর না দিয়ে সে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। আপা, কি বলে গেল তোমার ছেলে? কি বোঝাতে চাইলো সে আপা? আমরা মানে আমি আর মেঘ, বাইরের কেউ আমাদের সাথে এক টেবিলে বসে খেতে পারবে না সে। তোমার সামনে আমাদেরকে অপমান করে চলে গেল, আর তুমি কিছুই বললে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মেঘের মা। আজ সকালেই তিনি এসেছেন। ওই দিন আশার অপমান করেছে ভেবে নিয়েছিল আর আসবে না, কিন্তু যেখানে মেয়ে সেখানে না এসে থাকা যায়। আশারের মা বলল, তুই এমন করে ভাবছিস কেন? আশার তোদের সাথে মজা করেছে। মিসেস রিমির কথায় মেঘের মা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, মজা? আমার সাথে কি আশারের মজার সম্পর্ক? কোনোদিন তো ভালো করে সে আমার সাথে কথাও বলে না, আর সেই ছেলে নাকি আমার সাথে মজা করলো। মিসেস রিমি কি বলবেন ভেবে পাচ্ছেন না। ছেলেটা না খেলে না খেত, এরকম ভাবে অপমান করার কি খুব দরকার ছিল? তার বোনের তো এইখানে কোনো দোষ ছিল না। মেঘ বলল, আহ মা, কি শুরু করলে বলো তো? আশার তোমাকে এইসব কিছুই বলেনি, এসব আমাকে বলেছে, আমার সাথে মজা করেছে। তুমি তোমার উপর কেন টেনে নিয়ে যাচ্ছ এই সামান্য বিষয়টা? খাও চুপচাপ। মেয়েটার কথায় কিছু বলতে গিয়েও আবারও চুপ হয়ে যায়। কি আর করার, মেয়ের জন্য অবুঝ হয়ে হাজারটা অপমানও অনায়াসে সহ্য করে নিতে পারবো। তবুও যদি মেয়েটা সুখে থাকে। মিসেস রিমি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মেঘ জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছে। এই ছেলেটা কেন যে এরকম করছে ওনার মাথায় ঢুকছে না কিছু। রাত তখন 11টা বাজে। আশার নিজের রুমে বসে একটা কাজ করছে। তার কাজটা আজ রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে, কিন্তু চোখ জোড়া সায় দিচ্ছে না কিছুতেই। চোখ দুটো ঘুমের দেশে পাড়ি দিতে চাচ্ছে। এখন কিছুতেই ঘুমালে চলবে না, যে করেই হোক আজ তাকে সবটা শেষ করতে হবে। ঘুমকে তাড়ানোর জন্য এখন তার করা করে 1 কাপ কফি খেতে হবে। ঘুম তাড়ানোর এই একটাই মাধ্যম। আশার ফোন করে সোমাকে বলে করা করে 1 কাপ কফি বানাতে, আর সেই কফি যেন মেঘের হাত দিয়ে তার রুমে পাঠায়। সোমা কফি বানিয়ে মেঘের রুমে গিয়ে নক করে। মেঘ দরজা খুলে দেখে সোমা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখানে কি? এখানে কি চাস? সোমা বলল, আফুমনি কফি। মেঘ বলল, আমি তো তোর কাছে কোনো কফি চাইনি, আর এত রাতে আমি কফি খাবো কোন শখে? আর আমার ঘুম তাড়ানোর কোনো শখ নেই, আমি এখনই ঘুম দিব। সোমা বলল, না না আফুমনি, তোমার জন্য আনিনি। মেঘ বলল, তো যার জন্য এনেছিস তার কাছে যা, আমার কাছে এইখানে এসে আমাকে ডিস্টার্ব কেন করছিস? কিছুটা রাগী স্বরে মেঘ কথাটা বলল। ছোট সাহেব বলেছে কফির কথা, আর বলেছে আপনাকে দিয়ে যেন পাঠাই। মেঘ বলল, কি? আশার আমাকে বলেছে তার জন্য কফি নিয়ে যেতে? মজা করছিস না তো সোমা? এই সময় এসব মজা করা একদম ভালো লাগছে না। এখান থেকে বিদায় হ, নয়তো মার খাবি বলে দিলাম। সোমা বলল, সত্যি বলছি আফুমনি, আমি এখন কেন মজা করতে যাব? মেঘ কিছু সময় সোমার দিকে তাকিয়ে থাকে। মুখ দেখে মনে হচ্ছে সত্যি বলছে। তাছাড়া মেঘের সাথে মিথ্যা বলতেও আসবে না, কারণ মেঘকে সোমা ভয় পায়, এটা মেঘ ভালো করে জানে। আর বলে, দে ঠিক আছে। সোমা কফের মগ হাতে দিয়ে দেয়। এখন এইখান থেকে এক দৌড়ে সে পালাবে। এই মেঘের সামনে আসতেও তার ভালো লাগে না। মেয়েটা জানি কেমন, ব্যবহারও তেমন একটা ভালো না। সোমা চলে যেতে নিলে মেঘ আবারও পিছনে ডাকে, শোন। সোমা বলল, জি আপামনি। মেঘ বলল, আশার কি আর কিছু বলেছে? সোমা মাথা নাড়ে না বলে, আর সেখান থেকে কেটে পড়ে। মেঘ আশার রুমের দিকে হাঁটা দেয় কফির মগ নিয়ে। আজ এত ফর্মালিটি দেখিয়ে ভিতরে প্রবেশ করার কি আছে? তুই তো যখন তখন অনুমতি ছাড়া যার তার রুমে ঢুকে মানুষের পার্সোনাল জিনিসপত্র হাতে ধরতে পারিস। তুই তো আবার জিনিসপত্র আর সম্পর্ক দুটোই সুন্দর করে নষ্ট করতে পারিস, সেই বিষয়ে তুই খুব এক্সপার্ট। ল্যাপটপের দিকে চোখ রেখে কথাগুলো বলল আশারের কথায় মেঘ একটা শুকনো ঢোক গিলে। হুট করে আশার এসব কি বলছে, আর তাকেই বা কেন এত রাতে কফির মগ নিয়ে আসতে বলল? মনের মধ্যে অতীতের করা সব ঘটনা জানান দিতে থাকলো। মেঘ জানে না আশার কোন ঘটনা জেনে এসব কথা বলছে তাকে, কিন্তু তার করা সব ঘটনা এখন এক এক করে মস্তিষ্কে ধাক্কা দিচ্ছে তাকে। হুট করে ভয় হতে লাগলো। শুকনো ঢোক গেলে ঠিক করে নেয়, কফির মগটা হাত থেকে রেখে এখান থেকে পালাবে। আশার বলল, কি রে, কফিটা ঠান্ডা হয়ে গেলে তারপর দিবি খেতে? মেঘ বলল, না না, এই তো নাও।
বলেই মেঘ রুমে ঢুকে কফির মগটা বাড়িয়ে দেয় আশারের দিকে। আশার এবার মেঘের হাতের দিকে তাকাচ্ছে একবার আরেকবার কফির দিকে। হাতটা কেমন কাঁপছে তার। আশার ঠোঁট কামড়ে হাসে। কে রে, কাঁপছিস কেন অমন করে? জানিস মানুষ কখন অমন করে কাঁপে? মেঘ বলল, আমার জেনে কোনো কাজ নেই। তুমি নাকি আমাকে ডেকেছো, কি বলবে তাড়াতাড়ি বলো। আমার ঘুম পেয়েছে, ঘুমাতে যাব। আশার বলল, পালাতে চাইছিস? মেঘ বলল, পাপা পালাতে যাইব কেন? তুতলাতে তুতলাতে কথাটা বলল মেঘ। আশার বলল, তুই তো আমার কাছাকাছি থাকতে চাস, তাহলে এখন চাইছিস না কেন? এখন আমার কাছে থাকতে ভালো লাগছে না তোর? আমি নিজেই তোকে ডেকেছি, তোর তো খুশি হওয়া দরকার। খুশি হসনি? মেঘের দিকে ঝুঁকে তারপর আশার কথাটা বলে। আশারকে এইভাবে ঝুঁকতে দেখে মেঘ কয়েক কদম পিছিয়ে যায়। পিছতে গিয়ে কফির মগ থেকে গরম কফি মেঘের হাতে পড়ে। গরম কফি হাতে পড়ার পরও মেঘ ব্যথা অনুভব করে না। মেঘ আশারের দিকে তাকিয়ে আশারে ভাব বোঝার চেষ্টা করছে। আশার বলল, মেঘ। হুট করে এবার চিৎকার করে আশার ডাকে। মেঘ ডাক শুনে লাফ দিয়ে ওঠে। আরে ইয়ার রিল্যাক্স, এত ভয় পাচ্ছিস কেন? এত ভয় নিয়ে আবার আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন থাকতে চাস? আমার সাথে থাকতে হলে সৎসাহসী হতে হবে, অন্যায় করেও স্বীকার করার সৎসাহস থাকতে হবে। এরকম ভীত টাইপের লোক আমি একদম পছন্দ করি না, বুঝলি? কফি তো খেতে পারলাম না, ফেলে দিলি, যা এবার গিয়ে ঘুমা। মেঘ কথা না বলে চলে যেতে নেয়। পিছন থেকে আশার আবারও ডাকে। মেঘ দাঁড়ালেও পিছনে ঘুরে তাকায় না। আশার বলল, হাতে মলম লাগিয়ে নিস, যদিও বা এটা সামান্য ব্যথা, আরো 1000 গুণ ব্যথা তোকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, বুঝলি? আশারের নজরে পড়ে গেছিস বলে কথা, সাবধানে থাকিস কেমন? মেঘ কথা না বলে চলে যায়। আশার যাওয়ার দিকে তাকিয়ে মুচকে আসে। আশার জানে তার ফোন ভাঙা, ফোন আর ঘড়ির অ্যালার্ম বন্ধ করা সব মেঘেরই কাজ, কিন্তু এখন সে কিছু বলবে না। সামনে খুব বড় একটা কাজ আছে তার। সকালে খাবার টেবিলে আসার তার মা বাবা একসাথে খেতে বসেছে। মেঘের মা গতকালই চলে গেছে, আর মেঘ খেতে এসে আশারকে খাবার টেবিলে খেতে দেখে তারা আছে বলে কোনো মতে কাটিয়ে চলে যায়। আশার মেঘের কাণ্ড দেখে মনে মনে হাসে। সকালে চুপচাপ খাবার খাচ্ছে, এর মধ্যে আশার সোমাকে ডেকে আনে। সোমা, এই সোমা, এইদিকে আয়। সোমা বলল, জি ছোট সাহেব। সোমার কথায় আশার বলল, আমার পাশের রুমটা ভালো করে একদম ক্লিন করবি, 2 ঘন্টার মধ্যে একটা ধুলোবালির কণাও যেন না থাকে। সোমা বলল, আচ্ছা। বলে সোমা তাড়াতাড়ি করে রুমে চলে যায় রুম পরিষ্কার করতে। মিসেস রিমি বলল, কেউ আসবে নাকি আশার? বাড়িতে কেউ আসবে নাকি? কোনো গেস্ট আসবে? আশার বলল, নতুন কেউ আসবে, তবে গেস্ট নয়, এই বাড়ির লোকই বলতে পারো। আশারের কথায় মিস্টার শ্রাবণ বলল, কে আসবে আশার? আশার বলল, আসলেই দেখতে পাবে বাবা, আপাতত কিছুই বলতে চাইছি না। বলেই আশার খাওয়া শেষ করে উঠে চলে যায়। মেঘ বাড়িতে এসে সোমাকে রুম পরিষ্কার করতে দেখে জিজ্ঞেস করে, কেউ আসবে নাকি? সোমা বলল, আমি জানি না ম্যাডাম, মনে হয় কোনো অতিথি আসবে। মেঘ কপাল কুঁচকে ভাবতে থাকে কে আসবে। কত করে চেয়েছিল এই রুমে থাকতে, কিন্তু আশার থাকতে দেয়নি তাকে। কে আসবে জানার জন্য মিসেস রিমির রুমের দিকে হাঁটা দেয়। মেঘ বলল, কে আসবে মামুনি বাড়িতে? এত সুন্দর করে আশারের পাশের রুমটা এত সুন্দর করে যে গোছানো হচ্ছে। মিসেস রিমির কাছে প্রশ্ন করে করে রুমের ভিতরে ঢুকতে থাকে। মিসেস রিমি বলল, তোকে কি করে বলবো যখন নিজেই আমি জানি না কে আসবে? মিসেস রিমির কথা মেঘ বলল, মানেটা কি? তোমাকেও কিছু বলেনি কে আসবে? অন্তত পক্ষে তোমাকে বলার দরকার ছিল। মিসেস রিমি বলল, আমার ছেলে আর আগের মতো নেই যে সবকিছু আমাকে বলে করবে আর জানাবে। এখন সে বড় হয়ে গেছে অনেক, নিজের ডিসিশন নিজে নিতে জানে। আমি মা হিসাবে ব্যর্থ, এজন্য আমার ছেলে এখন আর আমাকে ভালো মন্দ কিছুই জানায় না। মেঘ চোখ মুখ কোচকে তারপর মনে মনে বলে, জানতে চেয়েছিলাম কে আসবে, আর উনি এখন দেখো কীর্তন গাওয়া শুরু করে দিয়েছে। এখন এসব ইমোশনাল ড্রামা দেখলে গা জ্বলে যায়। মা হয়েছে শুধু শুধু, এখনো ছেলেকে আমার করে দিতে পারলো না। ধ্যাত, কেন যে ওই দিন আশারের ফোনটা বাজলো। আগে যদি জানতাম ওই ফোন কল পেয়ে আশার বিয়ে বাড়ির আসর ছেড়ে ছোট্টে হাসপাতালে চলে যাবে, তাহলে ওই ফোনের যে আমি কি অবস্থা করতাম। তীরে এসে তরি ডুবে দিল এই কলটা। যদি জানতে পারতাম কে কল দিয়েছিল, তাহলে তার যে কি অবস্থা করতাম আমি। আমার সব স্বপ্ন এক বালতি পানি ঢেলে দিল। এটাও জানতে পারলাম না এখন আসার কল পেয়ে হসপিটালে যাওয়ার পর কি এমন হলো যে সে বিয়ের ডিসিশন বাদ দিল আর কেমন পাগলামি শুরু করলো আবার। ওই মেয়েটা আবার ফিরে আসেনি তো? কিন্তু ওই মেয়েটা তো। মেঘের এসব ভাবনার মাঝে সোমা মিসেস রিমিকে ডাকতে ডাকতে রুমে এসে দৌড়ে প্রবেশ করে। হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাডাম ম্যাডাম। মিসেস রিমি বলল, কি হয়েছে, এরকম করছিস কেন? মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে। মিসেস রিমির কথাই সোমা বলে, তেমন কিছুই ম্যাডাম। মিসেস রিমি বলল, মানে? সোমা বলল, বাড়িতে ইয়া বড় বড় 2 জন লোক এসেছে, হাতে কি সব যন্ত্রপাতি।
আমি এত করে বললাম কারা আপনারা, কিন্তু কোনো উত্তর দিল না, শুধু জিজ্ঞেস করলো ছোট সাহেবের পাশের রুমটা কোনটা। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই বলতে চাইনি, কিন্তু লোকটা এমন জোরে ধমক দিল যে আমি ভয় পেয়ে সবকিছু দেখিয়ে দিয়েছি। তারপর লোকগুলো ওই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমার কোনো দোষ নেই ম্যাডাম। মিসেস রিমি বলল, কি বলছিস এসব? মেঘ বলল, এই মেয়েটার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে মামনি, এই দিনে দুপুরে নাকি ডাকাত আসবে। কি সব অদ্ভুত কথা। মেঘের কথায় সোমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সত্যি বলছি। মিসেস রিমি বলল, চল তো মেঘ, দেখি কারা এসেছে। বলে মিসেস রিমি আর মেঘ দেখতে যায় কারা এসেছে। ওদের পিছন পিছন সোমাও যায়, ও ভয় পেয়ে আছে। মিসেস রিমি দরজায় গিয়ে নক করে। ভিতর থেকে কেমন জানি শব্দ আসছে। দরজা নক করার পরও দরজা খোলে না। 2-3 বার নক করার পরও যখন দরজা খুলছে না, তখন মিসেস রিমির কেমন জানি ভয় লাগতে লাগে। মেঘ বলল, মামনি তুমি আঙ্কেলকে কল করো, আমার কেমন জানি সুবিধা মনে হচ্ছে না। মিসেস রিমি সত্যিই ফোন বের করে যখন কল দিতে যাবে, এমন সময় দরজা খুলে যায়। এই কারা আপনারা, এখানে কি করছেন? আর অনুমতি ছাড়া ভিতরে ঢুকলেন কি করে? আর দরজা কেন খুলছিলেন না? মিসেস রিমির করা এত প্রশ্নগুলো লোকটা বড় বড় করে চোখ করে তাকায়। তারপর বলে, ভিতরে কাজ চলছে, আওয়াজের কারণে আর দরজা বন্ধ থাকায় শুনতে পাইনি। তাও পেতাম না, আমি তো দরজার আপনার ছায়া দেখে তারপর দরজা খুলে দিলাম। মেঘ বলল, আপনারা কারা বলুন তো? মেঘ প্রশ্ন করে। লোকটা বলল, আসলে আমাদেরকে আশার স্যার পাঠিয়েছে। মেঘ বলল, তো দরজা বন্ধ করে কি করছেন? লোকটা বলল, আপনাদের সুবিধার জন্যই তো দরজা বন্ধ করে দিয়েছি। মেঘ অবাক হয়ে বলে, আমাদের সুবিধার জন্য মানে? লোকটা বলল, ভিতরে কাজ চলছে, আওয়াজে আপনাদের অসুবিধা হতে পারে, এজন্য দরজা বন্ধ করে দিয়েছি। মিসেস রিমি ব্রুকুসকে বলে, কিন্তু কিসের কাজ চলছে রুমে? আমার জানা মতো তো রুম তো পুরো ঠিকঠাক আছে, এক্সট্রা কোনো কিছুর দরকারও নেই। তাহলে রুমে কাজটা শেষ হলে তারপর দেখে নেবেন ম্যাম, আপাতত আমরা আমাদের কাজ শেষ করি। বলে লোকটা দরজা লাগিয়ে দেয়। বাড়িতে এসব কি ঘটনা ঘটছে আমি কিছুই জানি না, মনে হচ্ছে এই বাড়িতে আমি ভাড়াটিয়া। এর মধ্যে নিচে থেকে আবার সোমার চিল্লাচিল্লির শব্দ বেশি আসে। এই ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম গো কই, তাড়াতাড়ি আসেন, নিচে এসে দেখে যান, আমাদের আসার স্যার কারে জানি বাড়িতে নিয়ে আসছে। মেঘ বলল, মামনি এই সুমনা এতক্ষণ আমাদের পিছনেই দাঁড়িয়েছিল, তাহলে নিচে গেল কখন? আর এরকম করে ডাকছেই বা কেন? আসার কাকে নিয়ে এসেছে? মেঘের কথায় মিসেস রিমি মাথায় হাত দিয়ে বলে, তুই এইখানে, আমিও এইখানেই, তাহলে কি করে বলবো কাকে নিয়ে এসেছে? এইবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, আমার মাথা কেমন হ্যাং হয়ে গেছে। মামনির অবস্থা দেখে মেঘের খুব হাসি পাচ্ছে। অনেক কষ্ট করে নিজের হাসিটা আটকে রেখে বলে, চিন্তা করো না মামনি, তোমার ঘরে তো ডাক্তার আছে, তোমার মাথায় সমস্যা হলে ঠিক করে দেবে। এবার নিচে চলো গিয়ে দেখি। নিচে আবার নতুন করে কি ড্রামা দেখতে পাই। মেঘ আর মিসেস রিমি দুজনেই হন্তদন্ত হয়ে নিচে ছুটে যায়, আশার কাকে নিয়ে এসেছে এটা দেখার জন্য। এইদিকে দোলনের বাড়িতে, এটা তুমি কি করলে মা? কি করে করলে? তুমি আমার শেষ আশাটুকু একদম শেষ করে দিলে। আমি এখন কি নিয়ে বাঁচবো? কার জন্য বাঁচবো আমি? কথাগুলো চিৎকার করে বলে নিজের সর্বশক্তি প্রয়োগ করে দেয়ালের কোণে নিজের ফুলদানিটা হাতে নিয়ে তারপর মেঝেতে ছুঁড়ে মারল সুমন। মুহূর্তের মাঝে ফুলদানিটা ভেঙে কয়েকশো টুকরো হয়ে গেল। মিসেস খেয়া ছলছল চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে। সুমন বাবা, আমার কথাটা শোন। দেখ সুমন, তোকে একটা কথা আমি বুঝিয়ে বলছি। সুমন বলল, আর কি শুনতে বলছো তুমি? কি বাকি রেখেছো শোনার জন্য? চিৎকার করে কথাগুলো বলছে, আর এটা ওটা সামনে চাপাচ্ছে তাই ছুঁড়ে মারছে। ছেলের এরকম রূপ আজ তিনি প্রথমবার দেখছেন। কি করে এখন ছেলেকে শান্ত করবে তাই ভাবছেন তিনি। সুমন বলল, তুমি জেনে শুনেও ছেলের এত বড় ক্ষতি করলে মা। আমি হারিয়েও আবার ফিরে পেয়েছিলাম আমার দুলিকে, তুমি কেন এই বেমানের হাতে আবারও তুলে দিলে? তুমি নিজের হাতে নিজের ছেলের এত বড় সর্বনাশ কি করে করলে? তুমি আমার দলিকে ফিরে আনো মা, ফিরে আনো গিয়ে। আমি আমার দলিকে চাই, দলিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মিসেস খেয়া বলল, পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মারা যায় না। সুমন বলল, কারোর কথা আমি জানি না, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, তুমি এনে দিবে না আমার দলিকে? মিসেস খেয়া বলল, সম্ভব না। সুমন বলল, ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো, তোমাকে আনতে হবে না। মিসেস খেয়া বলল, খবরদার, তুই কোথাও যাবি না, যার জিনিস সে নিয়ে গেছে, তুই আমি বাঁধে দেওয়ার কে? দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন নিজেরা একসাথে থাকার জন্য সম্পর্কে আবদ্ধ হয়, তখন তুই আমি তাদেরকে কি করে আলাদা করব? আমি চেয়েও কিছু করতে পারিনি বাবা। আমার কথা সেইখানে খাটানো সত্যিটা জানার পরে। আর দলি নিজেও আশারকে কতটা ভালোবাসে তুই আর আমি সেটা দুজনেই ভালো করে জানি। নিজেকে সামলে নে সুমন, সবাই সবসময় নিজের ভালোবাসাকে আপন করে পায় না। উদাহরণ হিসাবে আমাকে আর তোর খালাকেই দেখ, আমরাও এমন করে বলতাম তাকে ছাড়া বাঁচবো না এই সেই, কিন্তু দেখ দিব্যি বেঁচে আছি, অন্যের সংসার করে মা হয়েছি, জীবন কেটে গেছে, এখন যে দুঃখে আছি তেমন কিন্তু না। সুমন বলল, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার দলিকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না, বুকে খুব যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আঘাত করছে আমার বুকে।
বলেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে মিসেস খেয়ার পায়ের নিচে বসে পড়ে। মিসেস খেয়ার নিজের ছেলের এই অবস্থা দেখে কাঁদতে থাকে আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই যে বড্ড অভাগা বাপ, তুই বড্ড অভাগা। তুই খালা আর মায়ের মতো হয়েছিস, ভালোবাসাকে নিজের আপন করে পাওয়ার সৌভাগ্য তোর হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চাপা ফুল গল্পের 8 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যাবা যে আজকের পর্বটা কেমন হয়েছে, আর পরবর্তী পর্বগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং। তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।